আজ থেকে 7 দিন আগে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ, অর্থাৎ অবসর নিলেন। সেই 2007 সাল থেকে খেলছেন, 2007 থেকে 2024, 17 বছর ধরে একটা জায়গায় খেলার পর, 17 বছর ধরে দলে একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে থাকার পর যখন তিনি অবসর নেন, তখন তার জায়গায় যে শূন্যতাটা তৈরি হয়, সেই শূন্যতাটা পূরণ করার জন্য একাধিক প্লেয়ার ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। ভারতের প্রত্যেক এই টি-20 সিরিজে যে সমস্ত প্লেয়াররা ছিলেন, বিশেষ করে যারা ওপেনার, তাদের প্রত্যেকের কাছে সুযোগ ছিল সেই জায়গাটা নিয়ে নেওয়ার। কিন্তু কথায় আছে, একজন চলে গেলে তার জায়গায় ঠিক তার মতনই একজন চলে আসে। রোহিত শর্মা অবসর নিলেন, অভিষেক শর্মা চলে এলেন। শর্মা গেলেন, শর্মা এলেন। দারুণ সেঞ্চুরি, দারুণ সেঞ্চুরি। আপনি আপনার আন্তর্জাতিক টি-20 ডেবিউতে ডাকে আউট হয়েছেন, 0 রানে আউট হয়েছেন, এবং আপনি আবার আপনার দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি করে ফিরলেন। এটাকেই তো বলে কামব্যাক, তাই না? এটাকেই বলে কামব্যাক। কামব্যাকের কিছু নেই, তার এখনো সেটব্যাক করাই হয়ে ওঠেনি, সুতরাং কামব্যাক অনেক পরের গল্প। কিন্তু অভিষেক শর্মা জানিয়ে দিলেন তিনি এসেছেন, তিনি ভারতীয় দলে থাকতে এসেছেন। ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা যে শুধু আমার এমনটা নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা রয়েছে। সেটা হলো, ভারতের পরবর্তী ওপেনার কারা হবেন? কোন দুজন ভারতের পরবর্তী ওপেনার হবেন? রোহিত, কোহলি, এই দুজন তো ওপেনিং করতে এসেছিলেন টি-20 বিশ্বকাপে, ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, দুজনেই অবসর নিয়ে নিয়েছেন। কিন্তু ভারতের ব্যাকআপে যে ওপেনারদের জায়গা রয়েছে, এত ওপেনার রয়েছেন, তাদের মধ্যে থেকে কোন দুজনকে সিলেক্ট করা হবে সেটা নিয়ে বরং একটা প্রশ্ন উঠবে। এত ওপেনার, জয়সওয়াল রয়েছেন, ঋতুরাজ রয়েছেন, গিল রয়েছেন, আবার অভিষেকও চলে এলেন। আপনারা বলুন, কোন দুজন ভারতের পরবর্তী ওপেনার হিসেবে একটা দীর্ঘ সময় ধরে খেলতে পারেন? ঠিক আছে, ম্যাচের প্রসঙ্গে আসি। জিম্বাবুয়েকে ভারত 100 রানে পরাজিত করেছে। আমি গতকালই ভিডিওর শেষে বলেছিলাম ভারত এই সিরিজটা 4-1 জিতবে। একটা সবে হলো, এখনো 3টে জেতার পালা। অপেক্ষা করুন, ভারত এই সিরিজটা 4-1 জিতে ফিরবে। আরো একটা কথা বলেছিলাম, যে কথাটা নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন, অনেকেই সেই মতামতটা ঠিক পছন্দ করেননি। যেটা আমি বলেছিলাম যে এই ভারতীয় দল হেরে গেছে বটে, কিন্তু এই ভারতীয় দল বি টিম, তরুণ দল, নতুন দল, এই সমস্ত জিনিসগুলো বলেই ভারতীয় দলের যে হেরে গেছি সেই হারটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। অনেকে বলেছিলেন যে বি টিমকে বি টিম কেন বলবো না? অবশ্যই এটা বি টিম, এটা কি সেই টিম যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? এটা তো সামান্য একটা বি টিম, তাহলে কেন বলবো না বি টিমকে? কথাটা আমি কালকে বলেছিলাম, কাল ভারত হেরে গেছিল, আজ ভারত জিতলো। আজকে বরং এই বি টিম কেন বলবো না সেই কথাটা একটা ছোট্ট করে ক্ল্যারিফিকেশন দিই আপনাদের। বি টিম এই কারণেই বলবো না, কারণ এই টিমের অভিষেক শর্মা বলুন, রিঙ্কু সিং বলুন, বা ঋতুরাজ গায়কোয়াড় বলুন, এরা প্রত্যেকেই কিন্তু ভারতের প্লেইং 11 ডিজার্ভ করে। এরা প্রত্যেকেই ভারতের মেন টিম ডিজার্ভ করে। এবার সেই 3 জন প্লেয়ার, বা বিষ্ণই, রবি বিষ্ণই, তিনিও তো ডিজার্ভ করেন। এই প্লেয়াররা যখন একটা দলের হয়ে খেলছেন, বিশেষ করে যখন ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করছেন, সে তাদের সঙ্গে যারাই থাকুন না কেন, যখন এই প্লেয়াররা ডিজার্ভিং প্লেয়ার, যখন এই প্লেয়াররা অবশ্যই ডিজার্ভিং, ভারতের মেন টিমে থাকার জন্য ডিজার্ভিং, তখন যদি আপনি এই টিমটাকে বি টিম বলেন, আপনি কিন্তু ঘুরিয়ে ফিরে এটাই বলছেন যে এরা তো এই খেলেনি বলে সুযোগ পেয়েছে, বি টিম। এই জিনিসগুলো কিন্তু কখনোই বলা উচিত না। গতকাল ভারত হেরে যাওয়ার পর যদি আপনি বি টিমকে, মানে এই টিমটা বি টিম বলে এই টিমের হারটাকে এমনি ইগনোর করে দিতে পারেন, তাহলে আজকে এই জয়টা পাওয়ার পর আপনার অন্তত এই টিমের একটা এত অসাধারণ জয়, এত সুন্দর ইনিংস অভিষেকের, সেটা সেলিব্রেট করা উচিত না। এটুকু আমার অন্তত মনে হয়। আপনি যদি গতকালই হেরে যাওয়ার পর বি টিম আখ্যা দিয়ে থাকেন, মনে করেন হ্যাঁ এটা একটা বাইলেটারাল সিরিজ, এসব জিতে কি হবে, সেক্ষেত্রে আজকেও এই জয়ের পর আপনার অন্তত খুশি হওয়ার উচিত নয়। আপনার মনে হতেই পারে তো বাইলেটারাল সিরিজ, জিতেই বা কি হবে, হেরেই বা কি হবে, রাইট? সুতরাং প্রত্যেকটা টিমই ভারত, সে যারাই খেলুন, টিমটা ভারতীয় দল। দিনের শেষে টিমটা ভারত। দিনের শেষে এই দলটা হারলে যেমন আমাদের কষ্ট হওয়া উচিত, জিতলেও কিন্তু আমাদের ভালো লাগবে। সুতরাং হেরে গেছে বলে বি টিম বলে একটা অজুহাত দিয়ে দিলাম, সেটা নয়, সেটা করার দরকার নেই। এবং এটাও বলেছিলাম যে এই টিমটা 4-1 জিতে ফিরবে। সবে তো একটা হলো, এখনো 3টে ম্যাচ বাকি আছে। যাই হোক, ম্যাচ সম্পর্কে কিছু বলার নেই। অভিষেক দারুণ খেলেছেন, ঋতুরাজ দারুণ খেলেছেন, রিঙ্কু দারুণ খেলেছেন। তার চেয়ে বরং ভারতের ফিউচারে টিম কম্বিনেশনটা কিরকম হতে পারে বা কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? রোহিত, কোহলি অবসর নিয়েছেন। আজকে গোটা ম্যাচ জুড়ে কমেন্ট্রি বক্সে ওই একটা কথাই বলা হচ্ছে যে ফিউচারে কে আসবে, কার জায়গায় কে আসবে, কোন জায়গাটা কে নেবে, ঠিক আছে? সুতরাং সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যেটা বললাম, ওপেনার, 4টে ওপেনার আমাদের কাছে রয়েছে, ঋতুরাজ, গিল, যশস্বী এবং তার সাথে এবার অভিষেকও ঢুকে পড়লেন। আমি টি-20 ইন্টারন্যাশনালের কথা বলছি, ঠিক আছে? ওডিআই টেস্ট নয়।
এবার দেখুন, আপনি চারজনকে তো আর খেলাতে পারবেন না, কিন্তু সত্যি কথা বলতে চারজনই ডিজার্ভিং। তাহলে আপনাকে দুজন ওপেনার এবং তার সাথে আরেকজন 3 নাম্বার, ম্যাক্সিমাম টপ 3 আপনি এই চারজনের মধ্যে থেকে বার করতে পারেন। একজনকে আপনাকে স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে। হ্যাঁ, এবার এটা অবশ্যই পরিবর্তনশীল। এই সিরিজে এই একজন খেললেন, পরের সিরিজ আর একজন খেলেন, এবং বিশেষ করে জয়সওয়াল এবং তার সাথে গিল। আপনি চাইলেও জয়সওয়াল এবং গিলকে প্রত্যেকটা সিরিজে পাবেন না, কারণ এই দুজন না টেস্টও খেলেন, ওডিআইও খেলেন। ওডিআইতে এখনো জয়সওয়াল যাননি, বাট তিনিও খেলবেন কয়েকদিন পর ধরে নিলাম। বিশেষ করে গিল, তিনি তো টেস্ট এবং ওডিআই এই যে ভারতের বাকি WTC ম্যাচগুলো রয়েছে সেখানে খেলবেন। সুতরাং জয়সওয়াল এবং গিল এই দুজন আপাতত চলে যাচ্ছেন, আমি ধরেই নিলাম টেস্টের জন্য। সুতরাং দুজনের জায়গায় খালি থাকছে, 1 অভিষেক শর্মা, 2 ঋতুরাজ গায়কোয়াড়। এবার এই দুজন খেলছেন, ভালো খেলছেন, কিন্তু তার মানে কি এই তারা টি20 বিশ্বকাপ 2026-এর জন্য পার্মানেন্ট হয়ে গেলেন? না, কারণ গিল এবং জয়সওয়াল তারা ফিরবেন, তারা একদম মানে তরুণ ক্রিকেটার, তারা 3 ফরম্যাটে এখন অবশ্যই খেলে দিতে পারেন। ওই বিশ্রাম তাদের দিতেই হবে, সেই ব্যাপারটা আপাতত এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলে আমার অন্তত মনে হয় না। এবং গৌতম গম্ভীর তিনি কোচ হিসেবে আসছেন, আমি ধরেই নিলাম। যারা জানেন না তাদের বলে দিই, গৌতম গম্ভীর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেটা মোটামুটি একরকম শেষই হয়ে গেছে। মানে ওই খারাপ সম্পর্ক হয়েছে বলছি না, যে মেন্টর হিসেবে তিনি ছিলেন সেটা একরকম আর নেই। তিনি ইডেন এসেও ছিলেন এবং একরকম টাটা বাই বাই বলে চলেও গেছে। সুতরাং ভারতে আসছেন গৌতম গম্ভীর। এবার তিনি আসার পর দলের অনেক কিছু বদল হবে। গৌতম গম্ভীরের কোচ হিসেবে মাইন্ডসেটটা একটু আলাদা, তিনি একটু অ্যাগ্রেসিভ খেলা পছন্দ করেন। রাহুল দ্রাবিড় তিনি যে অ্যাগ্রেসিভ নয় এমনটা আমি বলছি না, কিন্তু দ্রাবিড়ের সঙ্গে গম্ভীরের কি ডিফারেন্স সেটা আপনি কিন্তু 1-2 মাসের মধ্যে বুঝতে পারবেন, ঠিক আছে? সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে আপনার কাছে দুজন ওপেনার থাকছে আগামী 3-4 মাসের জন্য, যে টি20 সিরিজগুলো খেলবে ভারত। সেরকম বড় কিছু টি20 সিরিজ নেই, বাট স্টিল এই শ্রীলঙ্কা সিরিজ যেটা রয়েছে সেই সমস্ত খেলবে ভারত। সেখানে আপনার কাছে ঋতুরাজ রয়েছে এবং অভিষেক রয়েছে। কিন্তু আপনার টিমে যখন জয়সওয়াল ঢুকছেন, জয়সওয়াল আবার ফেরত আসছেন, আপনি কোনো সিচুয়েশনে কিন্তু জয়সওয়ালকে টিমের বাইরে রাখতে পারেন না। আপনি কোনোভাবেই জয়সওয়ালকে ওপেনিং পজিশনের বাইরে রাখতে পারবেন না। এই জয়সওয়াল বিশ্বকাপের দলে ছিলেন, যতই তিনি খেলেনি তিনি তো স্কোয়াডে ছিলেন। প্ল্যান তো ছিল যে যদি কোহলি না খেলে জয়সওয়াল আমাদের ওপেনার হিসেবে খেলবেন, ঠিক আছে? সুতরাং জয়সওয়ালকে আপনি কনস্ট্যান্ট রাখতেই পারেন। জয়সওয়াল যে মুহূর্তে টি20 ইন্টারন্যাশনাল দলে ফিরবেন তিনি ওপেনিং করবেন, এটা আপনি ধরেই নিন। এবং আপনি চাইলেও জয়সওয়ালকে 3 নম্বরে খেলাতে পারবেন না, 4 নম্বরেও খেলাতে পারবেন না। আপনি গিল বা ঋতুরাজকে 1 ডাউন নামাতে পারেন, কিন্তু জয়সওয়ালকে পারবেন না। সুতরাং জয়সওয়াল আপনার একজন ওপেনার এবং আপাতত আমার মতে তিনি কনস্ট্যান্ট ওপেনার, ঠিক আছে? তাহলে জয়সওয়ালের সঙ্গে 3টে অপশন রয়েছে, গিল, ঋতুরাজ এবং তার সাথে অভিষেক শর্মা। এবার শুরুতেই আমি যদি বলি জয়সওয়াল এবং অভিষেক শর্মা এই দুজন পারফেক্ট ওপেনিং চয়েস। অনেকেই প্রশ্ন তুলতে পারে দুজন বাহাতি ওপেনার, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি শুধু ভারতীয় ক্রিকেট বলে নয়, সারা বিশ্ব ক্রিকেটে খুব রেয়ার দেখা যায়। নেই আমি বলছি না, অবশ্যই আছে ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার, অপশন রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে এই জিনিসটা একটু রেয়ার কম্বিনেশনই বলা যেতে পারে। গিলক্রিস্ট হেডেন তো একসময় কাঁপিয়ে এসেছেন, অস্ট্রেলিয়ানদের এটা আগে চলে এসেছে, কিন্তু ভারতীয় ক্রিকেটে খুব রেয়ার। গৌতম গম্ভীর ওপেনার ছিলেন বটে, কিন্তু তার সাথে একটা পারফেক্ট মানে সেট ওপেনিং জুটি বাহাতি খুব কম দেখেছি আমরা। পরবর্তীকালে হয় আমরা দেখেছি ঈশান কিষানকে দেখেছি বাহাতি হিসাবে, এবং তিনিও কিন্তু আপাতত পুরোপুরি বাদ চলে গেছেন এমনটা আমি বলছি না। ঈশান কিষান কিন্তু একটা অপশন রয়েছে, যদিও তিনি 4 নাম্বার বা 3 নাম্বার যেখানে খুশি খেলতে পারেন, বাট স্টিল এই 4 জনের মধ্যে থেকে আমি বলছি। সুতরাং ওই জিনিসটা যে দুজন বাহাতিকে দিয়ে ওপেনিং চলবে না আপনি বলতে পারেন না, চলবে, কিন্তু সেটা একটা রেয়ার অপশন হতে পারে, যেটা গৌতম গম্ভীরকে ট্রাই করতে হবে, যেটা কিন্তু দুদিনে সফলতা আসবে এমনটা। এবং যদি আপনি অভিষেক এবং জয়সওয়ালকে ট্রাইও করেন, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই দুজনই কিন্তু নতুন এবং দুজনই কিন্তু ছটফটে। আবার এই কথা আমি বলছি, দুজনই কিন্তু ছটফটে। জয়সওয়ালের প্রবণতা রয়েছে আমি পাওয়ার প্লেতে একদম মেরে খেলবো, অভিষেক শর্মা আইপিএল সেটাই করে এসেছেন। আজকে যদিও আলাদা খেলেছেন তার সম্পর্কে বলছি, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে এই দুজনকে যদি আমি ফিউচার ওপেনার হিসেবে ভাবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমার 3 নাম্বারে এমন একজনকে চাই যে কিন্তু দায়িত্ব নিয়ে অন্তত 15 ওভার অব্দি খেলবে যদি শুরুতেই দুটো ওপেনার আউট হয়ে যায়। একদম ক্লিয়ার একটা ধারণা এই মুহূর্তে চলে এসেছে ভারতীয় দল। যদি আপনি জয়সওয়াল এবং অভিষেককে খেলান ওপেনার হিসেবে, এবং যেটাই সবাই চাইবেন, অন্তত যেভাবে দুজন ব্যাটিং করেছেন সবাই চাইবেন এটাই, গিলকেও রাখা যেতে পারে। বাট এই মুহূর্তে আমি দেখলাম পাবলিক যদি একটা পোল বানানো যায় এই দুজনের প্রতি বেশি ভোট পড়তে পারে মেবি, তাহলে আপনার 3 নম্বরে এমন একজনকে চাই যে কিন্তু বিরাট কোহলির মতন খেলাটা খেলবে। বিরাট কোহলি হয়ে উঠবেন আমি বলছি না, কেউ কোহলি হতে পারবেন না। আগামী 50 বছরও একটা বিরাট কোহলি, দ্বিতীয় বিরাট কোহলি আসবেন না। বিরাট কোহলি যে টাইপের প্লেয়ার, যে সিচুয়েশন বুঝে খেলতে পারে, বাট তার মতন একজন প্লেয়ার চাই, বিশেষ করে অ্যাঙ্কারিং এর একজন প্লেয়ার চাই যে ইনিংসটা ধরে খেলতে পারে। অভিষেক এবং জয়সওয়ালকে আপনি শুরু থেকে খেলাচ্ছেন মানে এই রিস্কটা আপনি নিয়েই রাখুন যে আপনার একটা উইকেট শুরুতে পড়বে, দুজনেই ছটফট করবে।
এবার আপনি রাতানীতির জোরের মধ্যে একজনের খেলা বদলে দিতে পারেন না। আপনি কি অভিষেককে বলতে পারেন না যে তুমি ধৈর্য ধরে খেলো, পারবেন না। সুতরাং ঋতুরাজ বা শুভমান গিলের মধ্যে একজনকে 3 নম্বরে ট্রাই করতে হবে, যিনি সেই কাজটা করতে পারবেন। এবার সিম্পল প্রশ্ন, ঋতুরাজ বা গিলের মধ্যে কি কোহলি হয়ে ওঠার ক্ষমতা আছে? তার চেয়েও বড় কথা, তাদের জীবনের মধ্যে কি সেই ইনিংসটা অ্যাঙ্কারিং করার ক্ষমতা আছে, যে না পারবো, আমি প্রথম 30টা বলে কোনো রিস্ক নেব না, আমি তারপরে যখন সেট হয়ে যাব, যখন বুঝতে পারবো এই জায়গা থেকে এবার আমাকে অ্যাক্সিলারেট করতে হবে, সেই জায়গা থেকে আমি অ্যাক্সিলারেট করব এবং আমি অন্তত 13 থেকে 14 বা 15 বা পুরো একদম ইনিংসটা শেষ পর্যন্ত টিকে থাকবো। এই প্রবণতাটা কি এই দুজনের মধ্যে আছে? এটাই হলো সহজ প্রশ্ন এবং এটাই হলো আসল প্রশ্ন। কে হবেন ওই নাম্বার 3 যিনি জয়সওয়াল বা অভিষেক যদি কোনোভাবে ফ্লপ খান সেই জায়গাটা ম্যানেজ করে দেবে? কোহলি বহু বছরের পর বছর এই কাজটা করে গেছে, বারবার করেছে। বিশ্বকাপ ফাইনালেই তো করে দেখালেন, টি-20 বিশ্বকাপ ফাইনালে কোহলির ওই ইনিংসটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ভারত হেরে গেলে ওই ইনিংসটাকে একদম টার্গেট করা হতো, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, কোহলি যদি ওই ইনিংসটা না থাকতো, কোহলি যদি 20 পজিশনের মাথায় আউট হতেন চালাতে গিয়ে, তাহলে ভারতের শেষ পর্যন্ত ইনিংসটা মোটেও খুব সুন্দর দেখাতো না টোটাল রানটা। তাহলে কে হবে, গায়কোয়াড় নাকি কি? গায়কোয়াড়ের প্রসঙ্গই বলি, আজ 47 বলে করেছেন 77 রান। আপনি যদি ঋতুরাজ গায়কোয়াড়ের আজকের ইনিংসটা দেখেন, আপনার কোথাও না কোথাও কি একটা কোহলির ছায়া পাবেন, আমি বলছি না, বাট ওই কোহলির ইনিংসের ছায়া আপনি কিন্তু দেখতে পাবেন। টি-20 ইন্টারন্যাশনালে কোহলি যে টাইপের ইনিংস খেলেন বা এরকম সিচুয়েশনে যখন চাপ বাড়ছে, যখন পরপর উইকেট পড়ছে, কোহলি সেটা করেন বা করেছেন, ঋতুরাজ কিন্তু আজকে ট্রাই করেছেন সেটা, এবং কিছু ক্ষেত্রে কি হয়তো সফল হয়েওছে। সেম ঋতুরাজও শুরু থেকে যেটাকে পাতি ভাষায় স্ট্যাট ব্যাটিং বলা হয়, নিজের রান বাড়িয়ে রাখা, দলের জন্য না খেলা, নিজে সেট হওয়া তারপরে চালানোর কথা, বাবা পাতি কথা সেটাই করেছেন এবং কোহলিকে ঠিক এভাবেই বর্ণনা করা হয়, যেটা খুব একটা ভুল নয়, এবং কোহলি ঠিক এভাবেই বছরের পর বছর ভারতকে ম্যাচ জিতিয়েছে। ঋতুরাজ আজকে ঠিক সেটাই করেছে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, ওই যে জায়গায় তিনি স্ট্যাট ব্যাটিং করলেন সেই জায়গাতে তিনি কি একদম সাবলীল ভাবে খেলেছেন নাকি স্ট্রাগল করেছেন? এর উত্তর ঋতুরাজই দিয়ে দিয়েছেন। তিনি তো বলেও দিলেন ম্যাচ শেষে নয়, ফার্স্ট ইনিংসের শেষে, যে প্রথম কয়েকটা বল তিনি জাস্ট বুঝতে পারেননি, তিনি একদম স্বীকার করেছেন। এই দিক থেকে আমি বলবো যে না, অনেস্ট অ্যান্সার, তিনি স্বীকার করেছেন যে না, তিনি স্ট্রাগল করেছেন, তিনি বুঝতে পারেননি কিভাবে খেলতে হবে। সুতরাং তাকে ওই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। তিনি 3 নম্বরে কোহলির সুলভ ইনিংস খেলেছেন বটে, কিন্তু আপনি কোনোভাবেই দেখবেন না যে ওই প্রথম 15-20টা বল, হ্যাঁ, যেভাবে আজকে ঋতুরাজ স্ট্রাগল করলেন, কোহলি কিন্তু এরকম স্ট্রাগল করেনি। হ্যাঁ, কোহলি 30 বলে 40 ইনিংস বহুবার খেলেছেন, আইপিএল এর মঞ্চে খেলেছেন, ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং তারপর ইনিংসটাকে দীর্ঘায়িত করেছে। এটা বহু ক্ষেত্রেই আমরা দেখেছি, টি-20 বিশ্বকাপের ফাইনালেও সেম। কিন্তু কোহলি এই শুরুর দিকে নড়বড় করছেন, বুঝতে পারছেন না, বল দেখতে পাচ্ছেন না, বারবার বিট হচ্ছেন, যেটা করতে চাইছেন সেটা একদমই হচ্ছে না, এই জিনিসটা কোহলি করেন না। এই জিনিসটা কোহলির ক্ষেত্রে খুব কমই দেখা গেছে, যে কারণে কোহলি ওই যে জায়গাতে সেট হয়ে যান, তারপরে তার ইনিংসটাকে লম্বা করতে খুব সুবিধা হয়। এই জায়গাটা ঋতুরাজকে একটু দেখতে হবে, যে আমি ওই প্রথম দিকে যে স্ট্রাগলটা করেছি সেটা যেন না হয়। আজকে পাওয়ার প্লেতে 6 ওভারে 36টা কত রান ছিল, সেখান থেকে 234 উঠবে, এটা কেউ ভাবেনও নি, ঋতুরাজও ভাবেননি। কিন্তু ওই যে জায়গাতে সেট হলেন, তারপরে তার রানটা অ্যাক্সিলারেট করতে সুবিধা হয়েছে, এবং এই কারণে সুবিধা হয়েছে দুদিক থেকে ক্রমাগত, কখনো রিঙ্কুর সাপোর্ট পেয়েছেন, কখনো অভিষেকের সাপোর্ট পেয়েছেন। সুতরাং আপনি বলতে পারেন যে কোহলির জায়গাতে ঋতুরাজকে ভাবা যেতে পারে, কিন্তু ঋতুরাজকে এখনো অনেক 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 কি বলবো ম্যাচিওর হতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি প্রথম যে জায়গাতে স্ট্রাগল করেছেন সেই জায়গাতে যদি আপনার উইকেটটা পড়ে যেত, আপনার তো সেট হওয়ার সময়ও থাকতো না। কিন্তু হ্যাঁ, এটা আমি মানছি, ওই 30 বলে 40 বা 40 বলে 50 রান করার পর ঋতুরাজ কিন্তু আলাদা লেভেলে চলে যান, এই জায়গাতে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না, এটা একদম পারফেক্ট। কোহলি ওই 40 বলে 50 করার পর যেটা করতেন, ঋতুরাজ ঠিক সেই জিনিসটাই করছে, একদম পারফেক্ট ভাবে করছে, খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে তারপরে ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এটা ঋতুরাজের একটা গুণ। কিন্তু শুরুতে যে স্ট্রাগলটা করছে সেটা কিন্তু তাকে বন্ধ করতে হবে, সিম্পল। এবার তাহলে অনেকে প্রশ্ন করবেন, গিল কি তাহলে বাদ? গিল তো এই সিরিজের ক্যাপ্টেন, জয়সওয়াল, অভিষেক, ঋতুরাজ সবাই তো রয়েছেন, গিল তো ক্যাপ্টেন, তাহলে গিলই বাদ আমি দিচ্ছি না, কোনোভাবেই বাদ দেওয়া যায় না। তবে গিলকে 3 নম্বরে না খেলিয়ে বরং গিলকে একজন সেট ওপেনার হিসেবে ট্রাই করা যেতে পারে। এবার অনেকে বলবেন, তাহলে জয়সওয়াল আর অভিষেক কাকে বাদ দেবেন? দেখুন, ওরকম ভাবে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, যারা ভালো খেলবেন তারা নিজেদের দমে সুযোগ পাবেন, কিন্তু গিলে ট্রাই করা উচিত ওই 3 নম্বর জায়গাটার জন্য না ছুটে নিজের জায়গাটা পাকাপোক্ত করা, নিজের জায়গার জন্য খেলা। অভিষেক সবাই 2টো ম্যাচ খেলেছেন, এখনই যদি আমি বলি অভিষেক ভারতের ফিউচার ক্যাপ্টেন, একজন শর্মা জায়গায় আরেকজন শর্মা চলে এসেছেন, তিনি আজীবন খেলবেন, সেটা খুব বাজে রকম ভুল হবে, খুব বাজে রকম প্রেডিকশন হবে। আমি একটা মনে করি দিই আপনাদের ছোট করে, দীপক হুডা
তিনিও তার ওই মেবি থার্ড ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। হুডা কোথায় এখন? হুডার ধারে কাছে নেই, ভারতীয় দলের ধারে কাছেই নেই। আমি বলছিলাম যে অভিষেকও সেম হবে, একদমই নয়। অভিষেকের মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং অভিষেক হঠাৎ করে একজন উঠতি প্রতিভা নয়। অভিষেক একটা নির্দিষ্ট পাইপলাইনের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছে। আমি অভিষেক সম্পর্কে সবশেষে বলছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি গিলকে এই লিস্ট থেকে পুরোপুরি বাদ দিলেন, বা গিলেরও এই জিনিসটা উচিত নয় যে 3 নম্বরের জন্য ছোটা। আমার মনে আছে গিল যখন জয়সওয়াল ভারতীয় দলে এলেন টেস্টে, যখন টেস্ট ক্রিকেটে জয়সওয়াল ভারতীয় দলে এলেন, তখন গিল নিজে গিয়ে রাহুল দ্রাবিড়কে বলেছেন আমাকে 3 নাম্বার বা 4 নাম্বারে সুযোগ দেওয়া হোক। কারণ তিনি যখন আন্ডার 19-এ ছিলেন তখন ওই জায়গাতেই খেলতেন, ওপেনিং করতেন না। তখন এই পৃথ্বী শর সাথে অভিষেকে ওপেনিং করতেন। সুতরাং গিল ঠিক আছে, আমি বলছি না যে 3 নাম্বার জায়গাটা ভুল, কিন্তু গিল তার আন্তর্জাতিক ক্রিকেটে যে প্রিন্স তকমা, নিজের যে জায়গা পাকাপোক্ত করে নেওয়া, নাম্বার 1 পজিশনে আসা র্যাঙ্কিং এ, সেটা কিন্তু ওপেনার হিসেবেই এসেছে। সুতরাং ওপেনিং এ তাকে নিজের রাজত্বটা ফেরাতে হবে। এই জায়গাতে তাকে কিন্তু সেলফিশ হতে হবে। আমি ভারতীয় সমর্থকদের পার্সপেক্টিভ থেকে বলছি না, তার নিজের পার্সপেক্টিভ থেকে তাকে সেলফিশ হতে হবে। এই হিসাবে হতে হবে যে তিনি নিজের জায়গাটাকে ধরুন। অভিষেক বা জয়সওয়াল তার চেয়ে বেটার খেলছেন কি খেলছেন না সেটা পরের ব্যাপার, টিম কম্বিনেশন কেমন হচ্ছে কি হচ্ছে না পরের ব্যাপার। গিল কিন্তু ইতিমধ্যে লিডার হয়ে যাননি, তার লিডার হতে এখনো অনেক দেরি আছে। তিনি না টেস্টের ক্যাপ্টেন হতে পারবেন, না টি-20-র ক্যাপ্টেন হতে পারবেন। টি-20 ওইতে হার্দিক চলে আসবেন, বা আমি যদি সূর্যকেও ধরি, আমি যাই না টি-20-তে হার্দিকই পার্মানেন্ট থাকবে কিনা, সূর্য একটা অপশনে রয়েছে। আর টেস্টে তো রোহিতের পরবর্তীকালে আমি ধরে নিলাম ঋষভ পান্তকেই দায়িত্ব দেওয়া হতে পারে। সুতরাং গিল আপাতত লিস্টে নেই, লিডার না হয় তাকে নিজের জায়গা ধরে রাখতে হবে। 3 নম্বরে তিনি খেলতেই পারে, না খেলার কোনো জায়গা নেই। তিনি মনে করছেন যে না ওপেনিং জায়গাতে, ওপেনিং এ আমার কম্পিটিশন ঠিক জমছে না, আমি ওপেনিং এ পারবো না, তিনি 3 নম্বরের জন্য ট্রাই করতেই পারেন। কিন্তু তাকে সবার আগে দেখতে হবে তিনি কি কোহলি সেই জায়গাটা নিতে পারবেন। আপনি যদি 3 নম্বরে এই মুহূর্তে কোহলির একজন সাবস্টিটিউট হিসেবে আপনি একজন অ্যাঙ্কারিং করতে পারবেন এমন প্লেয়ারকে ভেবে যদি ঋতুরাজ এবং গিলকে পাশাপাশি রাখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতুরাজ কিন্তু একটু হলেও এগিয়ে যাচ্ছেন, আমি বলছি। গিল খারাপ নন, গিল আগের জন্য ট্রাই করেছেন, বাট স্টিল 19-20 হলেও কিন্তু ঋতুরাজ এগিয়ে যাচ্ছেন। সুতরাং 3 নম্বরেও কম্পিটিশন রয়েছে। কম্পিটিশন আপনার কাছে 2 জায়গাতেই রয়েছে, আপনার ওপেনারেও কম্পিটিশন রয়েছে, 3 নম্বরেও রয়েছে। এবং এই ম্যাচে যেহেতু 4 বলে 2 রান করে গিল আউট হলেন, গিলকে কিন্তু মাথায় রাখতে হবে যেখানেই তিনি ফিট হতে চান তার কম্পিটিশন থাকবে। সুতরাং জোর করে 3 নম্বরে না ঢুকে তার কিন্তু ওপেনিং পজিশনে নিজের জায়গা পাকাপোক্ত করারই চেষ্টা করা উচিত। ওখানে কিন্তু তার জন্য কিন্তু সহজ অপশন রয়েছে। সবাই 2টো ম্যাচ খেলে ঢুকেছে, অভিষেক শর্মা প্লাস জয়সওয়াল, তিনিও কিন্তু টেস্টে খেলছেন, গিলও টেস্টে খেলবেন, বাট এটাও তাকে মাথায় রাখতে হবে যখন তিনি টি-20 টিম থেকে বাদ যাবেন তখন কিন্তু জয়সওয়ালও বাদ যাবেন। এবার বাকিটা গিলের উপর ডিপেন্ড করছে। সুতরাং এই 4 জনের মধ্যে আমার মতে জয়সওয়াল অভিষেকে ট্রাই করা হোক, কিন্তু গিলকেও রাখা হোক। জয়সওয়াল কনস্ট্যান্ট থাকুক, কিন্তু গিল এবং অভিষেকের মধ্যে একজনকে ফিউচারের জন্য রেডি করা হোক। আগামী 1 বছরের মধ্যে এটা ঠিক করতে হবে, কারণ 2026 আবার টি-20 বিশ্বকাপ। আগামী 1 বছরের মধ্যে তুমি ঘুরিয়ে ফিরে ট্রাই করো, ঠিক করা হোক। তারপরে গিয়ে আবার যদি ঘুরে ফিরে ট্রাই করা হয় তাহলে মুশকিল, তখন এই সেট টিম পাবে না ভারত। 3 নম্বরে অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ভালো অপশন হতে পারে, তবে অবভিয়াসলি তাকে দায়িত্বটা নিতে হবে। শুরুতে যে কাজটা করছেন সেটা কিন্তু চলবে। সুতরাং মেবি এটা, এবং রিঙ্কু তো তারপরে রয়েছেন। রিঙ্কু সিং এর কথা বলি, 22 বলে 48 আজকে দেখিয়ে দিয়েছেন তিনি রিঙ্কু সিং। আগের দিন রিঙ্কু সিং এর শটটা দেখার পর আমার মনে হয়েছিল ভাই রিঙ্কু সিং কি করলেন। তিনি দেখলেন 3টে উইকেট পড়ে গেছে, তিনি একজন বলা যেতেই পারে অভিজ্ঞ ব্যাটার। হ্যাঁ, মানে আন্তর্জাতিক ক্রিকেটে তো খেলছে, 23 সাল থেকে খেলছে, অনেক ম্যাচ খেলেছে, এবং তাকে টি-20 দলে নেওয়া নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল। মানে প্রশ্ন মিনস কেন নেই তিনি, সেই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, নির্বাচকদের সমালোচনা করা হয়েছিল। সুতরাং ওটা কি শট খেললেন, বাট আজ রিঙ্কু প্রমাণ করলেন তিনি রিঙ্কু সিং। 104 মিটার যে ছক্কাটা মারলেন, ওফ সেরা। রিঙ্কু সিং অ্যাট লাস্ট রিঙ্কু সিং রূপে আজকে খেলেছে। আমার মনে আছে যখন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে তাকে নেওয়া হয়নি, কেকারের জার্সিতে, লাস্ট কেকারের হয়ে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। কমেন্টেটররা বলছিলেন যে রিঙ্কু মনে হয় কষ্ট পেয়েছে, রিঙ্কু মনে হয় হতাশ হয়ে পড়েছে যে কেন তিনি টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নেই, এবং সেই হতাশাটা তার পারফরমেন্সে চোখে পড়ছে। আগের ম্যাচে রিঙ্কু যে জায়গা থেকে যে শটটা খেললেন এবং যেভাবে মুখের তার রিয়াকশনটা ধরা পড়লো, আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছিল যে তার মধ্যে একটা খুব বেশি করে প্রমাণ করার তাগিদ ছিল যে দেখো আমাকে যে নাওনি আমি কতটা ভালো খেলতে পারি। এবার সেরকম রিঙ্কুকে হওয়ার দরকার নেই, রিঙ্কু নিজেও জানেন তিনি ভালো প্লেয়ার, আলাদা করে জোর করে দেখানোর কিছু নেই। রিঙ্কুর উপর না আমাদের সবার পূর্ণ আস্থা রয়েছে। আগের দিন ওই 1 বলে 0 করার পর যারা ওই আইপিএল এর চক্করে তাকে ট্রোল করেছে সেটা বাদ দিলাম, তাদের কথা ছেড়েই দিলাম, কিন্তু অল ওভার ভারতীয় সমর্থকরা সবাই জানেন যে ওই একটা 1 বলে 0 তার যে প্রতিভা, তার যে ট্যালেন্ট, তিনি যে কতটা ভালো টি-20 ক্রিকেটার সেটা কোনোভাবে কমিয়ে দেবে না।
সুতরাং রিঙ্কুকে জাস্ট নিজের খেলাটা খেলতে হতো। আজকে তিনি দারুণ ব্যাটিং করেছেন, 22 বলে 48। এবং আবারও আমি বলছি, ঋতুরাজ এত সুন্দর করে শেষ পর্যন্ত ইনিংসটা নিয়ে গেছেন, রিঙ্কুর সাহায্য ছিল, রিঙ্কুর দিক থেকে একটা ভরসা ছিল যে না আমি আছি। সাই সুদর্শন আজকে টিমে খেলেছে, তিনি ব্যাটিং করতে আসেনি, রিয়ান পরাগ ব্যাটিং করতে আসেনি, রিঙ্কুকে নামানো হয়েছিল, একটু বেশি আগে পাঠানো হয়েছিল, কারণ ওটা রিঙ্কুর জন্য আইডিয়াল সিচুয়েশন, আইডিয়াল পজিশন নয়। সুতরাং রিঙ্কু ওয়েল প্লেড। 2026-এ তিনি কনফার্ম থাকবেনই আপাতত বলা যেতেই পারে, এবং ঠিকঠাক চলছে, চলুক। 26-এ টি20 বিশ্বকাপে তাকে দেখিয়ে দিতে হবে তিনি কি করতে পারে। রিঙ্কু দান, সবার প্রশংসা করলাম। পরে রইল অভিষেক শর্মা, 47 বলে 100। দেখুন, আইপিএল এর মঞ্চে তো সবাই অভিষেক শর্মাকে দেখেছেন, আজকেও সবাই অভিষেক শর্মাকে দেখলেন, ঠিক আছে। আপনার কি মনে হয়েছে আইপিএল এর অভিষেক শর্মা আজকে ফিরে এসেছেন? মানে আপনি কি এই জিনিসটাকে আপনার মনে হয়েছে অভিষেকের ব্যাটিং দেখে, যে আইপিএল অভিষেক শর্মাকে আমরা যে রূপে দেখেছিলাম আজকেও আমরা অভিষেক শর্মাকে সেই রূপে দেখলাম? এটা কি মনে হয়েছে? আমার মনে হয়নি। দুটো অভিষেক শর্মার মধ্যে না আকাশ পাতাল তফাৎ রয়েছে, আমার অন্তত এটাই মনে হয়েছে। কেন? আপনি আইপিএল অভিষেক শর্মার যে মানে তার ইনিংসটা খেলার যে ধরন, সেটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তার সবচেয়ে কি বলবো শক্তির জায়গা ছিল পাওয়ার প্লে, এবং এই কারণেই ছিল তার হাতে জোর রয়েছে, তার মধ্যে কনফিডেন্স রয়েছে, এবং পাওয়ার প্লেতে যে জিনিসটা করা যায় 30 সার্কেলে সবাই রয়েছেন দুজন বাদ দিয়ে। সুতরাং আপনি প্লেসমেন্ট ঠিকঠাক রাখুন, এবং আপনার মধ্যে যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি বল ছক্কা মারতে পারবেন, তাহলে মার। আইপিএল এর মঞ্চে অভিষেকের ম্যাক্সিমাম যে রানগুলো এসেছে, ম্যাক্সিমাম যে ছক্কাগুলো এসেছে, সেটা এসেছে পাওয়ার প্লেতে। এবারে আইপিএল এ 42টা ছক্কা মেরেছেন অভিষেক, 42টাই মেবি সবচেয়ে বেশি ছক্কা, ম্যাক্সিমামটা এসেছে পাওয়ার প্লেতে, ম্যাক্সিমাম রানটাই তিনি ইউটিলাইজ করেছেন পাওয়ার প্লেতে। বাট আজকের ম্যাচে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে কি রান করেছেন? না। আজকের ম্যাচে অভিষেক শর্মার রানটা এসেছে 8 ওভারের পর কি, একটা সময় 30 বলে তার রান ছিল কত 41, সেখান থেকে পরবর্তী 17 বলে তার 59টা রান এসেছে। সুতরাং আইপিএল এর অভিষেক আর এই অভিষেকের মধ্যে কিন্তু মিল নেই। অভিষেকের ব্যাটিং টেকনিকের মধ্যে মিল রয়েছে, শটগুলোর মধ্যে মিল আছে, কিন্তু তার কোন সময় কোন ইনিংসটা খেলা উচিত, কোন সময় কোন শটগুলো খেলা উচিত, সেই জিনিসটা বদলে গেছে। কেন বদলেছে? তার কারণ তার প্রথম ইনিংস। আগের ইনিংসে অভিষেক যে শটটা সিলেক্ট করেছিলেন, যে শটটাতে আউট হলেন, আমি আগের দিনই বলেছিলাম, আপনারা দেখতে পারেন যে তার মধ্যে একটা অতিরিক্ত ওভার কনফিডেন্স চলে এসেছিল, যে না আমি যে বলটাই মারবো সেই বলই ছক্কা হয়ে যাবে। এবং যে শটটাতে তিনি আউট হয়েছেন, লেগ সাইড ওই একজনই দাঁড়িয়েছিলেন, তার হাতেই বলটা তুলে দিলেন। প্রথম 3 বলই ট্রাই করেছিলেন, বলটা অফ স্টাম্পের বাইরে পড়েছিল, মারতে পারেননি, কিন্তু তার মধ্যে ওই ব্যাপারটা চলে এসেছিল যে না আমি পারি, আমি পারবো, আমি করব, সেই চক্করেই আউট হয়েছিলেন। মানে সিচুয়েশন বুঝতে পারেননি তিনি যেভাবে ব্যাটিং করে এসেছে, লোকে তাকে যেভাবে চিনে এসেছে, অভিষেক ঠিক সেই অভিষেকই হতে চেয়েছে, সেই জায়গাতেই তিনি ভুল করেছেন। আজ আপনি অভিষেককে দেখুন, আমি বলছি না অভিষেক শুরুতে স্ট্রাগল করেছেন, বা আমি এটাও বলছি না অভিষেক শর্মা শুরুতে বড় রানের জন্য যাননি, গেছে, কিন্তু অভিষেক সিচুয়েশনটা বুঝতে পেরেছেন আজকে কোন সময় তার ইনিংসটাকে অ্যাক্সিলারেট করা উচিত। ইভেন একটা উইকেট পড়ে গেছে, তার সাথে একজন নতুন পার্টনার এসেছেন, তিনি প্রত্যেকটা বল স্ট্রাগল করছেন, ঋতুরাজের কথা বলছি, সেই জায়গাতে আজকে বুঝেছেন অভিষেক যে না এটা আইডিয়াল পজিশন মানে সিচুয়েশন নয় আমার জন্য যে আমি এবার ছক্কা মারবো। তিনি সেট হলেন, 30 বলে 41টা রান করলেন, তারপরে মারলেন। আইপিএল এর অভিষেক আর এই অভিষেকের মধ্যে ডিফারেন্স, এবং এটাকেই বলা হয় ম্যাচুরিটি। তুমি প্রথম ইনিংসে ভুল করেছো, প্রথম ম্যাচে ভুল করেছো, তুমি ভুলটা বুঝতে পেরেছো কোন জায়গা থেকে আমার ভুলটা হচ্ছে, সেই ভুলটা তুমি শুধরে নিয়ে পরের ইনিংসে গিয়ে ঠিক সময় ঠিক ইনিংসটা খেলো। এই হলো অভিষেক শর্মা, এই হলো অভিষেক শর্মা। আর এই অভিষেক শর্মা সম্পর্কে আমি শুরুতে বললাম না যে হঠাৎ করে উঠতি একজন তারকা তিনি নন, তিনি একটা প্রপার পাইপলাইন বেয়ে না এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে। আপনাদের যদি একটা প্রশ্ন করি যে একটা টিমের পাইপলাইন কোথা থেকে আসে, যে কোনো আন্তর্জাতিক দলের পাইপলাইনটা কিভাবে আসতে পারে, প্রথমত আপনি বলতে পারেন আন্ডার-19 টিম, প্রত্যেকটা দলই প্রায় আন্ডার-19 বিশ্বকাপ খেলে, সুতরাং একটা আন্ডার-19 টিমে একটা পাইপলাইন হতে পারে। এবং দ্বিতীয় পাইপলাইনটা হতে পারে ডোমেস্টিকে ভালো খেলো, ডোমেস্টিকে গ্রুম করো। আন্ডার-19 তো শুধু না, আন্ডার-19 এর আগেও অনেক বয়সভিত্তিক দল থাকে, একদম গ্রাসরুট লেভেল থেকে। মোটামুটি এই দুটোই পাইপলাইন হিসেবে আপনি বলতে পারেন। কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে বা বলা যেতে পারে এশিয়ার দলগুলোর একটা অ্যাডভান্টেজ, তাদের এ দল কিন্তু টুর্নামেন্ট খেলার সুযোগ পায়, এ টিম ইন্ডিয়া এ। এবং এই অভিষেক না ভারতের এ দলের একটা খুব বড় রকম প্রজেক্ট ছিল। অভিষেক এ ইমার্জিং টিমস এশিয়া কাপটা মনে আছে আপনাদের, যেখানে ভারত এ, পাকিস্তান এ, বাংলাদেশ এই সমস্ত এ দলগুলো খেলেছিল, সেই ইমার্জিং টিমস এশিয়া কাপে অভিষেক শর্মা খেলেছিলেন, সেই ইমার্জিং টিমস এশিয়া কাপে সাই সুদর্শন খেলেছিলেন, এই টিমটাই রিয়ান পরাগ খেলেছিলেন,
নীতিশ রেড্ডি খেলেছিলেন, নীতিশ রেড্ডিও এই সিরিজে ছিলেন, চোট পেয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, সুতরাং ওই ইন্ডিয়া এ টিম যেটা ছিল সে হোক না 50 ওভারের টুর্নামেন্ট, কিন্তু তাদেরকে রেডি করাই হয়েছিল ফিউচার জেনারেশন হিসেবে। সুতরাং এই যে আরেকটা অতিরিক্ত সুবিধা ভারতীয় দলের কাছে রয়েছে, পাইপলাইন, আরেকটা এক্সট্রা পাইপলাইন, আন্ডার 19 এবং তার সাথে ডোমেস্টিক রয়েছে, কিন্তু দুটোকে একসাথে জড়ো করেছে একটা ইন্ডিয়া এ টিম বানানো, যে ইন্ডিয়া এ টিমটাই ফিউচারে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করবে যে প্লেয়াররা, সেই একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু ছিলেন অভিষেক শর্মা। এবং বহুদিন ধরে আমি লক্ষ্য করছি রাহুল দ্রাবিড় কিন্তু এখন রাহুল দ্রাবিড় নেই ভারতীয় দলের কোচ হিসেবে, কিন্তু এই রাহুল দ্রাবিড় কিন্তু অভিষেককে তুলে এনেছে। দ্রাবিড়, কেউ যদি বলেন যে কোচ হিসেবে দ্রাবিড়ের সবচেয়ে মহান কাজটা কি, সবাই বলবেন যে টি-20 বিশ্বকাপ জেতানো। আমার মতে তার চেয়েও মহান একটা কাজ করে গেছেন, যেটা ভারতের ফিউচারের জন্য ভালো। তিনি 2018 সালে একটা আলাদা লেভেলের ব্যাচ সেট করে গেছেন, যে ব্যাচে শুভমান গিল ছিলেন, অর্শদীপ সিং ছিলেন, অভিষেক শর্মা ছিলেন, রিয়ান পরাগ ছিলেন, পৃথ্বী শ ছিলেন। পৃথ্বী নিজের দোষে হারিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। যে টিমে শিবম মাভি ছিলেন, কমলেশ নাগরকোটি ছিলেন, অনুকূল রায় ছিলেন, ঈশান পরেল ছিলেন। সবাই হয়তো আন্তর্জাতিক মঞ্চে আসতে পারেন, কিন্তু এরা প্রত্যেকেই কখনো না কখনো ভারতের টিমের ধারে কাছে এসেছে। ইভেন আইপিএল এর মঞ্চ আমরা তাদেরকে দেখেছি যে না, মনজুত কালরা তিনি তো হারিয়ে গেছেন, কালরার কথা বাদ দিলাম, তিনি দারুণ খেলতেন সেই সময়, বাট এই হলো সেই টিম যেটা রাহুল দ্রাবিড় তৈরি করে দিয়ে গেছে। সুতরাং দ্রাবিড় আন্ডার 19 কোচ হিসেবে বলুন বা আমাদের এনসি এর কোচ হিসেবে বলুন, তিনি কিন্তু আসলেই অনেক কিছু করেছেন। সুতরাং টি-20 বিশ্বকাপ তো অবশ্যই একটা বড় কৃতিত্ব, তার জীবনের শ্রেষ্ঠ কৃতিত্ব, কিন্তু ব্যাক লাইনে, পাইপ লাইনে গিয়ে তিনি যে কাজটা করেছেন সে, যাই হোক। সুতরাং এই অভিষেক শর্মা কিন্তু দুদিনের সুপারস্টার নন। আইপিএলে একটা দারুণ একটা ইনিংস খেললেন, একটা দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, হেডকে ছাড়িয়ে গেলেন, সেইভাবে কিন্তু অভিষেক ওঠেননি। এমনিতে অভিষেক সেই একদম 17 বছর বয়স থেকে খেলছেন আইপিএল, সে দিল্লির হয়ে খেলতেন, সেখান থেকে অভিষেক বর্তমানে আইপিএলে এই জায়গাতে এসেছেন এবং সেখান থেকেই তিনি ভারতীয় দল এসেছেন। এবং এর পিছনে কিন্তু রয়েছে তার ইন্ডিয়া এর হয়ে পারফরমেন্স। আমার মনে আছে ইন্ডিয়া এর হয়ে কোন দলের এগেস্টে, মেবি নেপাল ছিল, নেপালের এগেস্টে একটা 82 না কত রানের ইনিংস খেলেছিলেন, ঠিক মনে নেই, বাট যাই হোক, অভিষেক চলবে, ছেলেটার মধ্যে দম রয়েছে, কনফিডেন্সও রয়েছে, কিন্তু আগের দিন যে ভুলটা করেছিলেন আমি জাস্ট দেখছিলাম যে সেই ভুলটা শুধরান কিনা। আজকে দেখলাম না, তিনি বুঝতে পেরেছেন, ম্যাচুরিটি দেখিয়েছেন যে না, কখন আমাকে খেলতে হবে। সুতরাং আপনি অভিষেক এবং জয়সওয়ালকে ট্রাই করুন, দেখা যাক তারা কেমন খেলেন। তবে টিমটা কিন্তু ফিউচারের জন্য ঠিকঠাক সেট হয়েই রয়েছে। শুধু সমর্থকদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আইপিএল দেরি আছে, আইপিএল নিয়ে ঝামেলাটা বন্ধ হোক। আমি সেম আজকেও দেখছি, আগের দিন যেটা হয়েছে আজকে তার উল্টোটা হচ্ছে। আগের দিন কি দেখেছিলাম, রিঙ্কু 0 রানে আউট হয়েছেন বলে সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে, কেকেআরের রিঙ্কু কিছু খেলতে পারেন না। আজকে উল্টোটা হচ্ছে, আজকে রিঙ্কু ভালো খেলেছেন, এবার কিছু কেকেআর সাপোর্টার ঝাঁপিয়ে পড়েছেন। শিবম দুবে থাকলে কত রান করতে রিঙ্কুর জায়গা। আরে ভাই, রিঙ্কু ভার্সেস শিবম দুবে এখনো কেন চলছে? ভারত টি-20 বিশ্বকাপ জিতে গেছে, শিবম দুবে চ্যাম্পিয়ন হয়ে গেছেন, রিঙ্কু সিং ফিউচারে ভারতকে চ্যাম্পিয়ন করার জন্য যাচ্ছেন। কেন এই মাঝে ঝামেলাগুলো আসছে? এটা প্লিজ বন্ধ করুন, প্লিজ, বিরক্তি লাগছে এই জিনিসটা দেখতে। যাই হোক, ভারত জিতলো, 100 রানে জিতলো, ভালোই জয়। ভারতের বোলিং নিয়ে কিছু বলার নেই, বোলিং ঠিকঠাকই হচ্ছে। অভিষেক ক্ষেত্রে আরো একটা কথা বলবো, তিনি কিন্তু বোলিং এর অপশনটা হতে পারে, তবে খুব একটা ভালো বোলিং হয়নি আজকে, তার থেকে আরো বেটার করতে হবে। সুতরাং অভিষেক, তিলক ভার্মা, যশস্বী জয়সওয়াল, এই তিনজন, তিলক ভার্মা আপাতত নেই, বাট এই তিনজন কিন্তু স্পিনার অলরাউন্ডারের কাজটা করতে পারে। সুতরাং এদেরকে একটু রাখা হোক, এদেরকে স্কোয়াডে রাখা হোক, এদেরকে র্যাডারে রাখা হোক, যে না, এই প্লেয়ারদের মধ্যে থেকে একটা সেট টিম আমার পরবর্তী টি-20 বিশ্বকাপ খেলে। রোহিত কোহলি, জাদেজা চলে গেছে, তাদের জায়গা পূরণ করা কিন্তু অতটা সহজ নয়। তারা একদম সাফল্যের শিখরে থেকে চলে গেছেন, খুব ভালো, আমি তাদের জন্য খুব খুশি। এবং অ্যাকচুয়ালি আমি চাই না যে এমন করে সিচুয়েশন তৈরি হোক যেখানে তাদেরকে আবার অবসর ভেঙে ফিরতে হয়, আসলেই আমি চাই না। তারা কেরিয়ারে একদম সর্বোচ্চ সীমায় থেকে অবসর নিলেন টি-20 ক্রিকেট থেকে, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে না, এরা যে ওয়েটটা নিয়ে বেরিয়েছে, আপনি আজ খুব সহজেই বলে দিতে পারেন যে হ্যাঁ, রোহিতের মতো তো জয়সওয়ালও রয়েছে, অভিষেকও রয়েছে, এটা সবাই পারবে। হ্যাঁ, এবং আমি এটা দেখেছি, কোহলির জায়গা পূরণ করা যে অসম্ভব এই মুহূর্তে সেটা সবাই জানে, কিন্তু সেটা করতে হবে। কিন্তু রোহিতের যে খুব সহজ এমনটা অনেকে আবার মনে করছে, সেটাও কিন্তু নয়। জয়সওয়াল খুব ভালো, কিন্তু রোহিত যে কাজটা করেছে সেটা পূরণ করা কিন্তু অতটা সহজ নয়। এবং এটাও মাথায় রাখতে হবে, রোহিত নেই মানে ভারতের ক্যাপ্টেন নেই। রোহিতকে আপনি শুধুমাত্র ব্যাটার রূপে গণ্য করতে পারেন না, তিনি ক্যাপ্টেন। আপনি হার্দিককে প্রচুর প্রশংসা করেছেন, আপনি হার্দিককে নিয়ে প্রচুর প্রশংসা করেছেন, হার্দিক সেটা ডিজার্ভ করে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে হার্দিক কিন্তু যতদিন ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন সেই লেভেলে পৌঁছাতে পারেননি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং রোহিতের অভাবও পূরণ করা সম্ভব নয়, বরং জাদেজার জায়গাটা কিন্তু অক্ষর প্যাটেল বা যারাই আসুন ভালো পূরণ করতে পারে। আর যাই হোক, অত সহজ নয়, জাদেজাও সেই 2009 থেকে খেলছে। রিসেন্ট টাইমে জাদেজার ফর্ম খুব একটা ভালো ছিল না, তার মানে এই নয় যে যারা বাকি খেলেছেন প্রত্যেকেই জাদেজার চেয়ে বেটার,
তাদেরকেও প্রমাণ করতে হবে। একটাই অসুবিধা, সেটা হলো এটা কি সমস্যা ভারতীয় দলের আমি জানি না, যে টেলেন্ডারদের উইকেট নিতে কি সমস্যা, কেন হচ্ছে রোজ রোজ কেন হচ্ছে? আগের দিনও দেখলাম 9টা উইকেট পড়ে যাওয়ার পর একটা লাস্ট উইকেটে দারুণ পার্টনারশিপ হলো। আজকেও দেখলাম 176-এর মধ্যে 7টা উইকেট পড়ে গেছে, তারপর 3টে উইকেট ফেলতে প্রায় 60 রান দিয়ে দিল তারা। এই জিনিসটা কিন্তু মুশকিল, এটা কিন্তু বহুদিন ধরে আমি দেখছি বহু ম্যাচে, সে ভারতের ওই অরিজিনাল মানে আসল টিম আসলেই বলতে হবে, আর এই টিমটা বলুন প্রধান প্লেয়াররা বা এই তথাকথিত বি টিম, আবারও আমি বলছি বি টিম বলবে না, এটা ভারতীয় দল এবং ভারতীয় দল। যাই হোক, ওই জায়গাটা সমাধান করতে হবে, আদারওয়াইজ বোলিং ভালোই হচ্ছে, বিষ্ণু খুবই ভালো, দেখা যাক। তো জিতলাম 100 রানে, পরপর দুদিন ম্যাচ ছিল। কবে ম্যাচ? পরবর্তী ম্যাচ 10 তারিখ, মাঝে 3 দিনের একটা গ্যাপ। মেবি জয়সওয়াল ফিরছেন, স্যামসনও ফিরছেন, আর কে ফিরছেন? জয়সওয়াল, স্যামসন, দুবেও মনে হয় ফিরছেন। সুতরাং এরা ফিরছেন, টিমটা আবার নতুন করে সেট হবে, অনেককে বসাতে হতে পারে, স্যামসন মেবি খেলবে। কিপারের জায়গাটা নিয়ে তো এখনো প্রচুর প্রশ্ন থাকছে, কে কিপার হবেন, বাট স্টিল অনেক কিছু পরিবর্তন হবে, দেখা যাক। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার এই ভারত জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে 10 তারিখ। তখন সবাইকে টাটা।